পরিযান পর্ব সংখ্যা 5। লেখনীতে ইশিতা রহমান সানজিদা। গল্প পাঠে আমি আফসানা পারভিন। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগানবাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এর মধ্যেই আরেকটা নৌকা এসে পাড়ে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল। লোকটা সবিনয়ে হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি। ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিও হেসে জবাব দিল, সায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো। বলল, শুধুই সায়ের? লোকটা আবারও হাসল। অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল, সেহেরান সায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন। মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না। সারাক্ষণ ওই মিসকালো মেঘের আড়ালে থাকে সে। একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার? উল্টে দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল। এসব ভাবনা আপন মনে ভেবে চলছে পরি। জানালার ধারে জলচৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে পরি। হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে স্থির চিত্তে দেখে যাচ্ছে আজকের মেঘমালা। এই গোমরা মেঘের ওপর একরাশ ঘৃণা এসে জন্মায় পরির। তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো। সত্যি কি পরি সবাইকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সেটা কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা মায়া? হ্যাঁ, মায়াই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স তো মাত্র 7 ছিল। অতটুকু বয়সে পরীর মধ্যে কী এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তর ওই খাতাটাই পাবে সে। কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি, তবু ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে সোনাকন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনি গায়ের গড়ন। তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবাই আহ্লাদি করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির। সবসময় সবার কোলে কোলেই থাকতো। বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আঁখি, প্রিয়ংদা, প্রাণচঞ্চল, যেন এই মেয়েটিকেই বলা যায়। সবসময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করতো সে। গ্রামেরই একটা স্কুলে পড়তো। সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সবসময়ের জন্য জায়গা করে নেয়। কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময়। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির 5 বছর বয়সে মালা জন্ম দেন রূপালীর। তখন থেকেই জমিদার বাড়িতে কেমন গুমোট ভাব নেমে আসে। সবাই ভেবেছিল ছেলে হবে, কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন। আবেরজান এত ক্ষুব্ধ হলেন, সাথে আফতাবও। একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁদে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করতো না সে। নীরবে নিভৃতে চোখের পানি ফেলতো। ভাবতো, নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা, সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে? রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জনে পরীর ধ্যান ভেঙে দেয়। ঝড়ো হাওয়া বইছে বাইরে। বাতাসে মেঝেতে লুটানো ঘাগরাটা দুলছে। সামনে কোঁকড়ানো চুলগুলো বাতাসের সাথে মেতে উঠেছে যেন। শীত লাগছে পরীর। জ্বরটা এখনও কমেনি। তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পরীকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো। হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিলেন সোনালি নাকি শহরে চলে গেছে। সেখানেই রাকালের সঙ্গে থাকে সে। আর ওই মেয়ে ডাক্তারগুলোও তো শহর থেকেই এসেছে। যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে দ্রুত জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরী। এক প্রকার ছুটেই চলে এলো মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে। জ্বরে নয়,
একটু অস্বস্তি লাগছে ওর। যদি ওরা সোনালির খবর দিতে না পারে। পরি আস্তে করে দরজায় হাত রাখতেই ঝনাত করে দরজা খুলে গেল। দরজা খোলা শব্দে পালক পিছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো। রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে। পালকও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল। বাগানবাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আকাশের অবস্থা ভালো না, ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে একটু আগেই ঘরে এসেছে। রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পরি এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো। ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরির। এমতাবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞেস করে, কোনো সমস্যা পরি? মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝনকার তুলে দিল পরির সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালি সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে? কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা করে পরির। তাই সে আমতামতা করে জিজ্ঞেস করলো, আপনেরা তো শহর থাইকা আইছেন। পালক পরির অবস্থা দেখে এগিয়ে এলো। সামনের জলচৌকিতে বসে ইশারায় পরীকে বসতে বলে। দু হাতে নিজের ঘাগরা খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পরি। পালক মুচকি হেসে বলল, হ্যাঁ, আমরা শহর থেকেই এসেছি। পালকের সুন্দর আচরণে পরি যেন সাহস পেল। সে চট করেই বলে উঠল, আপনেরা কি আমার সোনা আপার খবর আইনা দিতে পারবেন? কথাটা পালক বুঝল না, তাই পরির প্রশ্নে বিপরীতে সে প্রশ্ন করে, সোনা আপাকে চিনলাম না। সব গুছিয়ে বলো, তাহলে বুঝতে পারবো। আমার বড় আপা, সোনা আপা, শহরে থাকে। আর আপনেরাও তো শহর থাইকা আইছেন। আমার সোনা আপার একটু খবর আইনা দিবেন? খুব ভালো হয় তাহলে। কতদিন আপারে দেখি না। পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো। এই মুখটা দেখলে বোধহয় পুরুষ কেন, কোনো নারীও পরীকে ফেরাতে পারবে না। টসটসে জলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না? তোমার বাবাকে বললেই তো পারো, তোমাকে শহরে নিয়ে যাবে। তখন তুমি তোমার আবাকে দেখতে পারবে। পালকের কথায় পরি ঘন ঘন মাথা নেড়ে বলে, না, আব্বা আমারে কোনোদিনই শহরে নিয়ে যাইব না। আপার কথা কইলে তো নিবই না। কেন, কি এমন করেছে তোমার আপা? দীর্ঘশ্বাস ফেলল পরি। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপা আমাগো গ্রামের একটা পোলারে ভালোবাসতো অনেক, কিন্তু আমার আব্বা মাইনা নেয় না। তার লাইগা আমার আপা হেরে নিয়া শহরে চইলা গেছে, আর আহে নাই। আব্বা কইয়া দিয়েছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয়। আম্মা অনেক কান্দে আপার লাইগা, তাই আমি একবার আপার লগে দেহ করতে চাই। পরীর কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক। মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবলেও এখন সে বেশ বুঝতে পারছে যে পরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা, ঠিক নারকেলের মতো। উপরের শক্ত খোসা যে ভাঙতে পারবে একমাত্র সেই পারবে কোমলতা স্পর্শ করতে। পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, কিন্তু মেজ মেয়ে সে কোথায় এখন? উত্তর জানতে তাই সে জিজ্ঞেস করে, আর তোমার মেজ বোন এখন কোথায়? পরি মাথা নিচু রেখেই জবাব দিল, রূপা আপার বিয়া হইয়া গেছে। বুঝলাম, কিন্তু পরি শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব। তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি। আর আমি মেয়ে হয়ে কিভাবে তোমার আপাকে খুঁজবো? এভাবে খোঁজা তো সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখব। মনটা খারাপ হয়ে গেল পরীর। এটারই ভয় পাচ্ছিল সে, হয়তো ওরা কেউই সোনালির খবর দিতে পারবে না। গোমরা মুখেই পরি বলল, তাহলে কি কোনোদিন আপার খোঁজ পামু না? কথাটা বলেই উঠে দাঁড়ালো পরি। ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। স্থির নয়নে তা দেখল পালক। আজকে পরীর আচরণে বেশ অবাক হয়েছে পালক। দুদিন আগেই তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো, আর আজকে এভাবে মিশে গেল। তবে পরীর সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো পালকের। মেয়েটা সুন্দর, তবে কথাগুলো যেন আরও বেশি সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঝড়টা আরও বাড়ল। আফতাব আজকে বোধহয় বাড়িতে ফিরতে পারবে না। এই ঝড়ের মধ্যে কোনো মাঝি নৌকা চালাবে না। পুরো জমিদার বাড়িতে অচেনা 3 পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই। নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে। ঝড়ো হাওয়া গায়ে লাগছে, শীতও করছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার। উল্টে হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। সকালের কথা ভাবছে নাইম এখন। অল্প সময়ের ব্যবধানে কত কথাই বলে গেল পরি, অথচ ওই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে। পরীকে এক পলক দেখার ইচ্ছে যেন
পারছে নাইমের। আজকে রাতে কি তাহলে ও ঘুমাতে পারবে, নাকি পরীকে দেখতে যাবে? নাইম স্থির করলো আজকে যেভাবেই হোক অন্দরে সে ঢুকবেই। তার উপর আজকে কেউই নেই বাড়িতে।